মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে শুক্রবার আর এখন সকাল 11টা মতন বাজে। একটু বেরিয়েছিলাম, এই টুকিটাকি কেনাকাটা ছিল। ফেরার পথে পেয়ারা নিয়ে এসেছি। এই হাফ কিলো পেয়ারার দাম নিয়েছে 40 টাকা মতন। জানি না কম বেশি কতটা কি, কতটা তো বাজার দর আমি কিছুই জানি না। চোখে যেটা ভালো নজরে পড়ে নিয়ে আসি। ফল খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না। এই যা ফল খাওয়া শিখেছি কিন্তু শ্বশুরবাড়িতে এসে, বাধ্য হয়ে খেতে হয় সবার চাপে পড়ে। ফল না খেলে তখন বকা খেতে হয়। আর যদি পেয়ারাটা একটু ভালো মতন দেখি যে ভালো দেখতে, তবেই আমি পেয়ারা কিনি বা খেয়ে থাকি। তবে ভালো পেয়ারা মানেই যে সেটা খেতে ভালো হবে তেমন কিন্তু নয়। অনেক পেয়ারা দেখতে ভালো হলেও খেতে ভালো হয় না, আবার অনেক পেয়ারা দেখতে খারাপ হলেও কিন্তু খেতে ভালো হয়। মোটা কথা, ফল যদি একটু মিষ্টি হয় বা ভালো খেতে হয় তবেই আমি খাই। সেটাকে কিন্তু ফল খাওয়া বলে না। ফলটা আমি ওই শখে পড়ে খাই, অথচ ফলটা খাওয়া কিন্তু অনেকটাই জরুরি বা অনেকটাই দরকারি। দিদি কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসে। সারাদিন যদি ফল দিয়ে তাকে বসিয়ে রাখা হয়, সে কিন্তু ফল খেতে কোনো রকম আপত্তি করবে না। আর আমি হয়েছি উল্টো, ফল আমাকে জোর করে খাওয়ানো হয়। আমি জানি এটা আমার ভালোর জন্যই করা হয়, কিন্তু ওই যে ফল খেতে আমি একদমই ভালোবাসি না। বিয়ের আগে আমার ভাগের ফলটা রেখেই দিতাম, ও এখন খাচ্ছি আর একটু পরে খাচ্ছি, এই করে করে কিন্তু ফল নষ্টই হয়ে যেত। আর বিয়ের পরে কিন্তু বাধ্য হয়ে খাই। তবে হ্যাঁ, বলবো না যে ফল নষ্ট হয় না, অনেক সময় ফল নষ্টও হয়, সেটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ফেলেও দিই। আর আজকে এই 3টে পেয়ারা এনেছি, তাতে করে হয়েছে 500 গ্রাম। আর এই বড় পেয়ারাটা আমি নিয়েছি, আর দুটো হয়েছে মিডিয়াম, মানে 3টে পেয়ারার মধ্যে একটা এই ঢাউস মাপের পেয়ারা, আর দুটো যে মিডিয়াম মাপের পেয়ারাটা সেটা দিদিকে দিয়েছি। আর এই বড় ঢাউসটা নিয়েছি আমি। আমি পেয়ারালাকে বলছিলাম এটা খেতে কিন্তু খুব একটা ভালো হবে না, এরকম একটা মিডিলের দাগ দেখলে না, ও আমাকে বলল অসম্ভব ভালো খেতে হবে, এটা আপনি নিয়ে যান। তবে খুব একটা খারাপ বলেনি, ভালোই ছিল, মিষ্টি ছিল, তবে অতটা কিন্তু ডাসা ছিল না। আমার কিন্তু ডাসা পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। ফল ভালোবেসে খাওয়ার মধ্যে এই একটি মাত্র ফলই আমি খুব ভালোবেসে খাই। ওই যে বললাম, যদি সেটা দেখতে সুন্দর হয় আর খেতে ভালো হয়, পেয়ারা আমি ভীষণই ভালোবাসি, যদি সেটা দেখতে সুন্দর হয় আর খেতে ভালো হয়। আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, সেখানে না বেশ ভালো পেয়ারা হতো। আর মাঝে মাঝে আমি গাছে উঠতাম, গাছ থেকে ডাসা পেয়ারা পাড়তাম আর কিন্তু থেতো করে মাখতাম, বেশ ভালোই লাগে খেতে। আর এখন কিন্তু আর ইচ্ছে করে না যে পেয়ারা মাখা খাই। তখন কিন্তু পেয়ারা মাখা খেয়ে কোনো রকম কষ্ট হতো না, কোনো অম্বলও হতো না। আর এখন যদি কালে ভদ্রে একটু পেয়ারা মাখা খেয়েছি, অম্বলের ঠেলায় প্রাণটা বেরিয়ে যায়। আর আমি কিন্তু পেয়ারাতে নুন না দিয়েই খাই। তবে আমার কর্তামশাই কিন্তু পেয়ারা খেতে ভালোবাসে, তবে তার এখন দাঁতগুলো বড্ড গন্ডগোল করে, তাই এখন আর চট করে পেয়ারা খেতে চায় না। আর সে পেয়ারা খেলে পেয়ারার মধ্যে এতটা পরিমাণে বিট লবণ দেয় যে পেয়ারাটা বিট লবণ দিয়ে খাচ্ছে না বিট লবণ দিয়ে পেয়ারা খাচ্ছে বোঝাই যায় না। আর আমাকে এরকম টুকরো টুকরো করে পেয়ারা খেতে দেখে আমার শাশুড়ি মা আমাকে বকা দিল, কি বুড়ি মানুষ গো মতন পেয়ারারে টুকরা টুকরা কইরা খাইতেছো, তোমার কি দাঁত নাই? দাঁতের জোর কি কইমা গেছে? মার কথাটা শুনে কিন্তু আমি সত্যি একটু হাসলাম। তার কারণ পেয়ারা যে এরকম টুকরো টুকরো করে খাওয়া যায়, বা ফল, যে কোনো ফল টুকরো টুকরো করে খেতে হয়, বা ফলের রস খাওয়া যায়, আগে কোনোদিনও ভাবতেই পারিনি। ফল কিন্তু গোটাই কামড়ে কামড়ে খেয়ে নিতাম। হয়তো অনেক সময় ফল ধুতামও না, হাত দিয়ে মুছে একদম কামড় দিয়ে দিতাম। আর এখন চিন্তা করো, আমরা ফলটাকে ভালোভাবে ধুই, তারপরে আমাদের ছেলে মেয়েদেরকে দিই, আবার যত্ন সহকারে টুকরো টুকরো করে কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। আর আমার শ্রীমতী তো ফলের রস ছাড়া সে খাবেই না। পারলে যে কোনো ফল তাকে যদি রস করে দেওয়া হয় তবে সে যেন খাবে, দাঁত দিয়ে কেটে সে কিছুতেই খাবে না। তবে দিন দিন কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। এই রোজ রোজ সবার এত কিছু ভিডিও দেখা, তবে তারা আমার ভিডিও দেখবে, বা যারা দেখে গেছে আমার ভিডিওটি তাদের ভিডিওটি আবার দেখে আসা, এই করে কিন্তু আজকে আমি ভীষণই ক্লান্ত।
একেক সময় আমি জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যাই, কেউ ডাকলে হয়তো সাড়াও দিই না বা কেউ কিছু বললে সেটা বুঝতেও পারি না। নিজের অজান্তেই কিন্তু নিজের শরীরটাকে একদমই অসুস্থ করে তুলছি। কিন্তু ওই যে নেশায় পড়ে গেছি, এই নেশা থেকে কিন্তু কিছুতেই বেরোতে পারছি না। একেক সময় ভাবি ছেড়ে দেব, আবার একেক সময় ভাবি যে না থাক, কিছু মানুষের সঙ্গে তো একটু ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, তাদের সঙ্গে তো আর তখন যোগাযোগই থাকবে না যদি আমি এই প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যাই। আজকে আমার ভিডিওতে এতটুকুনিও ভিউজ নেই বা যেটুকুনিও ভিউজ আসে, আমি কিন্তু ততজন মানুষেরই ভিডিও দেখি বলেই কিন্তু এই ভিউজটা আসে। আর বাকি যে ভিউজগুলো আসে, মানে ধরো বাইরের যে সাধারণ ভিউয়ার্সরা দেখে, তারা কিন্তু সংখ্যায় খুবই কম, হাতে গোনা কয়েকজন মাত্র। জানি না আমার চ্যানেলটার কি প্রবলেম আছে, বা আমার চ্যানেল বলেও না, এরকম তো অনেক চ্যানেলটাকেই দেখি, তাদের কন্টেন্ট এত সুন্দর বা অনেক সুন্দর সুন্দর জিনিস তারা প্রেজেন্ট করে আমাদের সামনে, তাদেরও কিন্তু ভিউজের এই অবস্থা। কিন্তু ওয়াইটিকে যখন জিজ্ঞাসা করলাম যে প্রবলেমটা কোথায়, ওরা কিন্তু আমাকে নির্দ্বিধায় বলে দিল, আপনি আপনার থাম্বনেলের ওপর ফোকাস করুন বা কারেন্ট যে অ্যাফেয়ার্স সেই নিয়ে আপনি ভিডিও করুন। কিন্তু এমন অনেক আমি চ্যানেল দেখি, মানে ধরো ডেলি ব্লগিংয়ের যে চ্যানেলগুলো দেখি, এরকম অনেক, তারা কিন্তু নামকরা প্রতিষ্ঠিত, তাদের কন্টেন্টও কিন্তু একদম সাধারণ রোজকার জীবনযাত্রা বা থাম্বনেলও কিন্তু একদম সাধারণ, কিন্তু তাদের ভিউজ দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হয়, কী করে হতে পারে এতটা সম্ভব। হয়তো এডিটিংয়ের ব্যাপার থাকতে পারে বা ক্যামেরার ভালো কোয়ালিটি থাকতে পারে, সেজন্যই হয়তো সাধারণ মানুষ সেই ভিডিওগুলোকে বেশি ভালো করে এত ভালোবাসা দিয়ে দেখে। আসলে এখন ওয়াইটির প্ল্যাটফর্মে না কম্পিটিশনটা বেশি বেড়ে গেছে। আসলে এখন সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। একটা ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, 4 জনই কন্টেন্ট ক্রিয়েটার, যার জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়ে গেছে আর ভিডিও দেখার লোক কিন্তু কমে গেছে। কিন্তু যে সমস্ত চ্যানেলগুলো সাধারণ থাম্বনেল দিয়ে বা সাধারণ জীবনযাত্রা দেখিয়ে যারা প্রতিষ্ঠিত হয়েছে, আমি তো মনে করি তাদের ভাগ্য তাদের সাথে ছিল, তার জন্যে তারা এত দাঁড়াতে পেরেছে এবং সবার মনের কাছে কিন্তু তারা পৌঁছে যেতে পেরেছে। জানি না কোনোদিনও আমরা পৌঁছাতে পারবো কি না। আমার চ্যানেলের বেশি আমি কিছু ভিউজ চাই না, 10% ভিউজ হলেও কিন্তু আমি হ্যাপি হই। আমার ভিউজ তো আসেই না, যেদিনকে কিন্তু আমার ভিডিওর ভিউজ 100 হয়ে যায়, আমি সেদিনকে নিজেকে কিন্তু মহারানী ভাবি। প্রত্যেকটা দিন কিন্তু আমরা সুবিচারের আশায় বসে আছি, আর এই সুবিচারের আশায় বসে থাকতে থাকতে কিন্তু মায়ের আসার দিনও কিন্তু ধারে কাছে চলে এসেছে। বলা যেতে পারে কিন্তু মা আমাদের দোরগড়াতেই চলে এসেছেন। এখন মাকে আমাদের বরণ করে নেওয়ার পালা, আর মাকে বরণ করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা যে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু আমরা কম বেশি করে সবাই করে থাকছি। যেমন ধরো কেনাকাটা করা, ঘর দুয়ার পরিষ্কার করা। হয়তো এবারে আর আমরা কেউ মন খুলে কোনো রকম কাজকর্মই সেভাবে করতে পারছি না, কিন্তু যেটুকু না করলে নয়। সংসারের মধ্যে আমরা তো আবদ্ধ, সংসারের ভালো মন্দ এই সমস্ত নিয়েই তো আমাদেরকে বেঁচে থাকা, তাই কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি করে সেই কাজগুলোও করে ফেলছি। তো আমিও টুকটাক করে কাজগুলোকে সারছি। আর আজকে এই র্যাকটাকে পরিষ্কার করলাম, আর এই যে পাশে যে সবুজ র্যাকটা দেখছো, এটাকেও কিন্তু আগের দিন আমি পরিষ্কার করেছি। আর আমার সবচেয়ে বড় সমস্যা কি, আমি একবারে সব কাজ একসাথে করে উঠতে পারি না। যেহেতু স্লিপ ডিস্কটা আছে, কষ্ট হয়, কোমরে খুবই ব্যথা করে, আর কোমরে ব্যথার সাথে সাথে যখন পায়ে যন্ত্রণাটাও শুরু হয় না, আমার তখন খুবই কষ্ট হয়। তাই আমি না একবারে সমস্ত কাজ করে উঠতে পারি না, রোজই একটু একটু করে আমাকে কাজগুলো সারতে হয়। অনেকেই দেখি সব কাজ কি সুন্দর একদিনে অনেকখানি করে নেয়। একদিনে অনেকখানি কাজ করে ফেলতে পারলে কিন্তু অনেকটা সুবিধা, পরের দিন কিন্তু অন্য কাজ করা যায় বা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলা যায়। কিন্তু ওই যে আমার তো কোমরের সমস্যাটা, পায়ের সমস্যাটা তখন এতটাই বাড়াবাড়ি হয়ে যাবে, আমি আর নড়তে চড়তেই পারবো না। তাই আমাকে একটু একটু করে সব কাজগুলোকে সারতে হয়। অন্যান্য দিন যখন বাইরের কাজে বেরাই তখন কিন্তু আমি স্নান টান সেরেই বেরাই, কিন্তু আজকে আর স্নান করে যাইনি। আজকে যেহেতু আমার টার্গেট ছিল এই র্যাকটাকে পরিষ্কার করা। র্যাকটা হয়তো সামান্য একদম ছোটোখাটো একটা সাধারণ জিনিস, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেকখানি। আর শরীরের যাদের কষ্ট থাকে না, কোনো প্রবলেম থাকে না, তাদের কাছে কিন্তু যে কোনো কাজই কিন্তু অনেকখানি বড় মনে হয়। তো স্নানটা তো সেরে যায়নি, এবারে স্নানটাও করতে যাব। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর ঘেমে কিন্তু আমি একদম জল হয়ে গেছি। আমার কুর্তিটা দেখলে মনে হবে যেন আমি ভেজা একটা কুর্তি পরেছি। আর এদিকে তো চলছে ওই যে ভিডিও দেখার কাজ। আর এই ডিমটা কর্তামশাই কিন্তু অনেক দিন আগেই এনে রেখেছে, আর সেটাকে ভরা হয়নি, এখান থেকে খুলে খুলে রান্না করেছিলাম। তো এবারে আজকে ঠিক করলাম এই র্যাকটাও যখন পরিষ্কার করলাম, ডিমটাকেও আজকে এখন ফ্রিজে করে রাখি।
আর এদিকে কিন্তু কিছুটা জামা কাপড় ভিজিয়ে তারপর আমি বেরিয়েছিলাম। আর এবারে এগুলো সব ফ্রিজে ভরবো, তারপরে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে নেব। আর বাইরে কিন্তু রোদ উঠেছে বেশ ভালো, সঙ্গে আছে সেরকম তেড়ে গরম। তবে হ্যাঁ, ভাদ্র মাসের হলো এটাই মজা, ভাদ্র আশ্বিন হলো গিয়ে শরৎকাল। আর শরৎকাল মানেই কিন্তু হঠাৎ করে আকাশটা কালো হয়ে যাওয়া, তারপরে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামা, আর কিছুক্ষণ বাদে কিন্তু আকাশ একদম নীল হয়ে যাওয়া, আর তার মধ্যে সাদা পেঁচা তুলোর মেঘ ভেসে বেড়ানো। এরই নাম কিন্তু শরৎকাল। আর সেই সঙ্গে থাকে কিন্তু পচা গরম। আর এদিকে ডিমগুলোকে সব সাজিয়ে রেখে কিন্তু খাবার দাবারগুলোকেও নামিয়ে রাখবো। আজকে আর রান্নার কিছুই ঝামেলা ছিল না, সবই আছে। এবার সব এক একটা করে নামাবো আর গরম করে আমরা খাবো। আমরা মানে আমি আর আমার শ্রীমতী আসারও কিন্তু টাইম প্রায় হয়ে এসছে। এখন কিন্তু প্রায় 1টা মতন বাজে। এবারে চটপট করে এইগুলো বাকি ডিমগুলোকে আমি সরিয়ে রাখি। আর দেখো এখন বাজে কিন্তু 1:10। আর সেদিনকে তো দেখালাম তোমাদেরকে যে লাইটটা আমার খারাপ হয়ে গেছিলো, দাদা লাইটটাকে ঠিক করে দিয়েছে। আর আরেকটা বিপত্তি দেখো কি ঘটেছে, ঘেমে নিয়ে এসে যখন ঘরে ঢুকে ফ্যানের সুইচটা অন করলাম, আমার ফ্যানটি কিন্তু আর চলছে না। দাদার আজকে ফিরতে একটু রাত হবে, শুক্রবার করে দাদার একটু রাতই হয়, তো কিছু করার নেই, আমাকে ততক্ষণের জন্য অপেক্ষা করতেই হবে। আর কিছুক্ষণের জন্য স্ট্যান্ড ফ্যানটাকেই ঘরে নিয়ে এসে পাখার হাওয়ার ব্যবস্থা করব। আর এবারে আমি যাই স্নানে, কাছাকাছিগুলো সারবো আর ভিডিওটা এখানেই রাখবো। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।